হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তাপ সঞ্চালন অর্থাৎ হিট ট্রান্সফার। তাপ এক প্রকার শক্তি, এটা আমরা শিখে এসেছি, জানি। তো তাপ এক স্থান থেকে আরেক স্থানে সঞ্চালিত হতে পারে। তো এই তাপ সঞ্চালনের যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলোকে আমরা তিন ভাগে ভাগ করেছি। এক প্রকার পদ্ধতিকে আমরা বলে থাকি পরিবহন, ঠিক আছে। আর এক প্রকার পদ্ধতিকে আমরা বলি পরিচলন, এবং তৃতীয় প্রকার পদ্ধতিকে আমরা বলে থাকি বিকিরণ। অর্থাৎ তাপ এই তিন পদ্ধতিতে এক স্থান থেকে অপর স্থানে সঞ্চারিত হতে পারে। তো প্রথমে আমরা বলি পরিবহন কাকে বলে। যে পদ্ধতিতে তাপ এক স্থান থেকে অপর স্থানে যাওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয়, মাধ্যমটি উত্তপ্ত হয়, কিন্তু মাধ্যমের কণাগুলোর কোনো প্রকার স্থান পরিবর্তন ঘটে না, সেই পদ্ধতিকে আমরা বলে থাকি পরিবহন পদ্ধতি। এই পদ্ধতিতে তাপের এক স্থান থেকে অপর স্থানে যাওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হবে, মাধ্যমটি উত্তপ্তও হবে, কিন্তু মাধ্যমের যে কণা, সেই কণাগুলোর কিন্তু কোনো স্থান পরিবর্তন ঘটবে না। তারা কম্পিত হতে থাকবে, কিন্তু তাদের স্থান পরিবর্তন হবে না। তো এই পদ্ধতিকে আমরা বলে থাকি পরিবহন বা কন্ডাকশন। সাধারণত কঠিন পদার্থের মধ্য দিয়ে, সলিড সাবস্টেন্সের মধ্য দিয়ে আমরা এই পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হতে দেখি। ঠিক আছে, এইবারে আসা যাক পরিচলন কাকে বলে। যে পদ্ধতিতে তাপ এক স্থান থেকে অপর স্থানে সঞ্চালিত হওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয়, মাধ্যমটি উত্তপ্ত হয়, এবং একই সাথে মাধ্যমের কণাগুলোর স্থান পরিবর্তন ঘটে। তরল বা গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে তাপ এই পরিচলন পদ্ধতিতে সঞ্চালিত হয়। এইবারে আসা যাক বিকিরণ, যাকে আমরা বলি রেডিয়েশন। যে পদ্ধতিতে তাপ সঞ্চালিত হওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, বা যদি মাধ্যম থাকেও মাধ্যমটি উত্তপ্ত হয় না, তাপ তরঙ্গ আকারে এক স্থান থেকে অপর স্থানে সঞ্চালিত হয়। এই পদ্ধতিকে আমরা বলে থাকি বিকিরণ পদ্ধতি। সাধারণত সূর্য থেকে যে তাপ আমাদের পৃথিবীতে আসে তা বিকিরণ পদ্ধতিতে আসে। তাহলে এই যে তিনটে পদ্ধতি বললাম, এই তিনটে পদ্ধতির মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো তোমাদের বলতে হবে, বা তোমরা লিখতেও পারবে নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে পার্থক্যটা একটু দেখে নেওয়া যাক। পরিবহনের জন্য মাধ্যমের প্রয়োজন, পরিচলনের জন্য মাধ্যমের প্রয়োজন, কিন্তু বিকিরণের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই। পরিবহনে মাধ্যমটি উত্তপ্ত হয়, পরিচলনেও মাধ্যমটি উত্তপ্ত হয়, কিন্তু বিকিরণের ক্ষেত্রে মাধ্যমটি উত্তপ্ত হয় না। পরিবহনের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলির কোনো প্রকার স্থান পরিবর্তন ঘটে না, কিন্তু পরিচলনে
মাধ্যমের কণাগুলির স্থান পরিবর্তন ঘটে। আর বিকিরিত তরঙ্গ বিকিরিত তাপ তরঙ্গ আকারে এক স্থান থেকে অপর স্থানে সঞ্চারিত হয়। তার পার্থক্যগুলো আমরা আলোচনা করলাম। এবারে আমাদের মুখ্য আলোচনা হচ্ছে পরিবহন। পরিবহনে তাপ কিভাবে এক স্থান থেকে অপর স্থানে সঞ্চালিত হয় বা পরিবাহিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই তত্ত্বগুলো আমাদের আজকে আলোচনা করা হবে। তো পরিবহন সম্পর্কে আলোচনা করার জন্য আমরা প্রথমে একটি পরীক্ষার কথা বলছি, যেটাকে আমরা বলছি ইনগেনহজ এক্সপেরিমেন্ট। ইনগেনহজ এক্সপেরিমেন্ট পরীক্ষাটা আমরা ব্যবস্থা দেখিয়েছি, দেখে নাও পরীক্ষাটা। চারটে ভিন্ন ভিন্ন উপাদানের দণ্ড নেওয়া হয়েছে, তাদের প্রত্যেকের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই। তাদের একদিকে আমরা উষ্ণ তাপমাত্রা, অনেক উচ্চ তাপমাত্রা রেখেছি এবং আরেকদিকে তাপমাত্রা বায়ুমণ্ডলের তাপমাত্রা। তাহলে খুব স্বাভাবিকভাবে প্রত্যেকটি দণ্ডের মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে পরিবাহিত হবে। কিন্তু কিছু সময় পর দেখা গেল যে ভিন্ন ভিন্ন দণ্ডের মধ্য দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ ভিন্ন। কিভাবে দেখব না, পরীক্ষাটি করার পূর্বে আমরা প্রত্যেকটি দণ্ডকে সমভাবে মোমের প্রলেপ দিয়ে দিয়েছিলাম, তারপর তাকে তাপ পরিবহনের জন্য ব্যবহার করেছি। দেখা গেল যে একটি দণ্ডে সবচেয়ে বেশি পরিমাণ মোম গলেছে, অর্থাৎ তার মধ্যে বেশি পরিমাণ তাপ পরিবাহিত হয়েছে, এবং আরেকটির মধ্যে সবচেয়ে কম পরিমাণ মোম গলেছে। কি ঠিক আছে? অর্থাৎ সেক্ষেত্রে পরিবাহিত তাপের পরিমাণ কম। তাহলে আমরা এই সিদ্ধান্ত আসতে পারি যে কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত তাপের মান পদার্থের উপাদানের উপর নির্ভরশীল। অর্থাৎ ভিন্ন ভিন্ন উপাদান হলে পরিবাহিত তাপের পরিমাণ ভিন্ন ভিন্ন হবে। আমরা ইনগেনহজ এক্সপেরিমেন্টে যদি এরকম দেখি যে তাপমাত্রা পার্থক্য ধ্রুবক, অর্থাৎ θ1 মাইনাস θ2 কনস্ট্যান্ট, অবশ্যই এরিয়া ক্রস সেকশন কনস্ট্যান্ট, এরিয়া ক্রস সেকশন এ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারবো যে যদি ভিন্ন ভিন্ন ধাতুগুলোর পরিবহন ক্ষমতা বা পরিবাহিতাঙ্ক ভিন্ন ভিন্ন হয় এবং তাদের যে মোম গলেছে তার দৈর্ঘ্য যদি পৃথক পৃথক হয়, তাহলে আমরা একটা সূত্রে আলোচনা করতে পারি, K1 বাই L1 স্কোয়ার ইকুয়াল টু K2 বাই L2 স্কোয়ার ইকুয়াল টু K3 বাই L3 স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট। অর্থাৎ ভিন্ন ভিন্ন ধাতুর ক্ষেত্রে যদি পরিবাহিতাঙ্ক K1 K2 K3 হয় এবং যে দৈর্ঘ্যের মোম গলেছে সে যদি L1 L2 L3 হয়, তাহলে আমরা এরকম একটা সম্পর্ক স্থাপন করতে পারি।
ঠিক আছে, তাহলে ইনগেন হজ এক্সপেরিমেন্ট থেকে আমরা সিদ্ধান্ত করলাম যে ভিন্ন ভিন্ন উপাদানের ক্ষেত্রে পরিবাহিত তাপের পরিমাণ ভিন্ন ভিন্ন হবে। কি ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন যে এই পরিবাহিতাঙ্ক বা পরিবাহিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আমরা যদি এভাবে আলোচনা করি যে কিউ হচ্ছে পরিবাহিত তাপের পরিমাণ, কিউ ডাইরেক্টলি প্রপোর্শনাল এরিয়া অফ ক্রস সেকশন, অর্থাৎ যে দণ্ডের মধ্যে যাচ্ছে সেই দণ্ডের এরিয়া অফ ক্রস সেকশন যদি বড় হয়, বেশি হয়, তাহলে পরিবাহিত তাপের পরিমাণ বেশি হবে, যদি কম হয় তাহলে কম হবে। অবশ্যই ডাইরেক্টলি প্রপোর্শনাল দুই দিকের তাপমাত্রার পার্থক্য θ1 মাইনাস θ2, ঠিক আছে? অবশ্যই প্রপোর্শনাল টু টাইম, সময়ের সঙ্গেও সমানুপাতিক, ঠিক আছে? এবং অবশ্যই যে দণ্ডের মধ্যে তাপ পরিবাহিত হচ্ছে তাদের দুই প্রান্তের তাপমাত্রা যদি θ1 এবং θ2 হয়, তাহলে সেই দুই প্রান্তের দৈর্ঘ্যের সাথে এটা ব্যস্তানুপাতিক, ঠিক আছে? অর্থাৎ আমরা এভাবে বলতে পারি, ধরা যাক এইটা একটা দণ্ড, যার এখান থেকে এই দৈর্ঘ্যটা হলো এল, এটা θ1 ডিগ্রি সেলসিয়াস, এটা ডিগ্রি সেলসিয়াস, এটা হলো এরিয়া অফ ক্রস সেকশন, ক্যাপিটাল এ। আমরা কন্ডিশন দিয়েছি θ1 ডিগ্রি সেলসিয়াস গ্রেটার দেন θ2 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? দেখো, তাহলে আমরা বলতে পারবো যখন এই বাকিগুলো কনস্ট্যান্ট, অর্থাৎ θ1 মাইনাস θ2, এল এবং টি ইকুয়াল টু ধ্রুবক। ঠিক একই রকম ভাবে এখানে লিখব এ এল টি কনস্ট্যান্ট, এখানে লিখব এ θ1 মাইনাস θ2 টি কনস্ট্যান্ট, এবং সর্বশেষে লিখব এ θ1 মাইনাস θ2, এখানে এল কনস্ট্যান্ট, এখানে টি কনস্ট্যান্ট। দেখুন স্যার, ঠিক আছে নিশ্চয়ই? তাহলে যদি এটাকে আমরা একসঙ্গে লিখি তাহলে কি লিখব? দেয়ারফর বাই জয়েন্ট ভেরিয়েশন কিউ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট এ, আমরা এই পার্থক্যটাকে ডি থিটা লিখলাম, ইন্টু টি ডিভাইড বাই এল। দেখুন, যদি কোনো অসুবিধা থাকে বলতে পারো তোমরা। ঠিক আছে, যেখানে এই ক্যাপিটাল কে, এটাকে আমরা বলি ওই ধাতুর তাপ পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক, কি ঠিক আছে? থার্মাল কন্ডাক্টিভিটি। দেখো কে ইকুয়াল টু কি লিখবো? কিউ বাই টি ইন্টু
এল ইন্টু সরি বাই এ ইন্টু ডি থিটা। দেখো ঠিক আছে, কিউ ইকুয়াল টু ঠিক আছে। আমরা এটাকে এভাবেও লিখতে পারি, অর আমরা এভাবেও লিখতে পারি কে ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি ইন্টু ডিএল বাই এ ইন্টু ডি থিটা। আমরা এটাও লিখতে পারি, ঠিক আছে। হ্যাঁ, যদি থিকনেসটা খুব কম ধরা হয় ডিএল, ঠিক আছে, তাহলে আমরা এইভাবেও লিখতে পারি। তাহলে এবার আমরা দেখে নিই কে ডেফিনেশন কি। দেখো, যদি এল ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু 1, বুঝছে, টি ইকুয়াল টু 1 এবং ডি থিটা ইকুয়াল টু 1 ডিগ্রি, 1 ডিগ্রির পার্থক্য ধরা হয়। দেখো তাহলে কি হবে, কে ইকুয়াল টু কিউ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি একক বেধ যুক্ত, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত, একক তাপমাত্রার পার্থক্য যুক্ত কোন ধাতব দণ্ডের মধ্য দিয়ে 1 সেকেন্ড সময়ে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে সেই তাপকে আমরা ওই দণ্ডের তাপ পরিবাহিতাঙ্ক বলবো। ঠিক আছে, দেখো নিশ্চয়ই অসুবিধা কিছু নেই। তাহলে কে একক কি হবে, দেখো ক্যালোরি হচ্ছে, দেখো ক্যালোরি পার সেকেন্ড বা ক্যালোরি সেকেন্ড টু দি পাওয়ার -1, এটা সবচেয়ে ভালো হয়, ক্যালোরি সেকেন্ড টু দি পাওয়ার -1 বুঝছে, সেন্টিমিটার টু দি পাওয়ার -1 এবং ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 সিজিএস সিস্টেমে। যদি তুমি এসআই সিস্টেমে যাও তাহলে জুল সেকেন্ড টু দি পাওয়ার -1 অ্যান্ড কেলভিন টু দি পাওয়ার -1, ঠিক আছে। বা এই জুল পার সেকেন্ডকে আমরা বলতে পারি ওয়াট, মিটার টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। দেখো ঠিক আছে, এই হলো একক। তাহলে কের মাত্রা কি, ডাইমেনশন। দেখো নিজেরা একটু করো, ডাইমেনশনটা নিজেরা একটু করে দেখো। ঠিক একটু করে দেখো, এম এল টি টু দি পাওয়ার -3 কে টু দি পাওয়ার -1। কি স্যার, নিজেরা একটু করে দেখো, মনে হয় ঠিকই আছে, আমি ঠিকই করেছি, তবু একবার করে দেখো যদি। হ্যাঁ ঠিক আছে, এইবারে আমরা একটা কাজ করতে পারি, এই পরিবাহিত তাপের হার, অর্থাৎ 1 সেকেন্ডে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে আমরা এটাকে তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে তুলনা করতে পারি। ঠিক আছে, তাহলে এবং সেখানে আমরা ওহমের সূত্রের সাহায্যে তুলনামূলকভাবে তাপীয় রোধাঙ্ক কাকে বলে তা আলোচনা করতে পারি। দেখা যাক।
তাহলে আমরা কি শিখেছি? আমরা শিখলাম dq by dt equal to k into a into d theta by dl। ঠিক আছে? দেখো তাহলে এটাকে আমরা এভাবে লিখি, d theta ডিভাইড বাই dl বাই k ইন্টু a। দেখুন স্যার, ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে কম্পেয়ার করি, কার সাথে তুলনা করি, কার সাথে? প্রবাহ মাত্রা I ইকুয়াল টু dq বাই dt। দেখো যদি আমরা তুলনা করি dq বাই dt, ঠিক আছে? তাহলে আমরা কি লিখব? dv বাই r। তাহলে আমরা দেখো কম্পেয়ার করতে পারি। তাহলে এই আরটাকে আমরা কি বলি? পরিবাহীর রোধ। তাহলে এই টার্মটাকে আমরা কি বলতে পারি? বলো, তাপীয় রোধ, থার্মাল রেজিস্ট্যান্স। তাহলে হেন্স dl বাই k ইন্টু a, এটাকে আমরা বলতে পারি তাপীয় রোধ। তাপীয় রোধ কার? ওই পদার্থের, ওই দণ্ডের তাপীয় রোধ। আবার দেখো আমরা জানি আর ইকুয়াল টু জানি ডিভি বাই রো ইন্টু এল বাই এ। দেখো তা যদি এটার সাথে এটার কম্পেয়ার করি, তাহলে লক্ষ্য করে দেখো, তাহলে হেন্স 1/k, এই যে 1/k এটাকে আমরা কি বলবো? রোধ, সরি তাপীয় রোধাঙ্ক রো। 1/k ইকুয়াল টু রো, এটাকে আমরা বলবো তাপীয় রোধাঙ্ক। তাপীয় দেখো, ঠিক আছে? দেখুন তাপীয় রোধ, তাপীয় রোধাঙ্ক খুব ইম্পর্টেন্ট জিনিস, ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবে। থার্মাল রেজিস্ট্যান্স অ্যান্ড থার্মাল রেজিস্টিভিটি। এইবারে আমরা আলোচনা করি তাপীয় স্থির অবস্থা এবং স্থির পূর্ব অবস্থা বলতে আমরা কি বুঝি। থার্মাল স্টেডি স্টেট অ্যান্ড থার্মাল ভ্যারিয়েবল স্টেট। তো ধরা যাক আমাদের এইরকম একটি দণ্ড, ঠিক আছে, যার এই প্রান্তের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস, এই দিকের উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে খুব স্বাভাবিকভাবে তাপ এদিক থেকে এদিকে পরিবাহিত হবে। তা আমরা একটা এক্সপেরিমেন্ট করতে পারি। এইখানে একটা ছোট্ট গর্ত করে তার মধ্যে মার্কারি রেখে একটা থার্মোমিটার রেখে দিলাম। কি করলাম? এই মাঝখানে একটা ছোট্ট গর্ত করে তার মধ্যে পারদ দিয়ে একটা থার্মোমিটার দিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে আমি যদি এই থার্মোমিটারের পার্টটা লক্ষ্য করি, কি দেখবো জানো? দেখা যাবে যে প্রথমে এই থার্মোমিটারের পার্টটা যে হারে বাড়ছিল, যত সময় যাবে সেই তাপমাত্রা বৃদ্ধির
হারটা কমে যাবে। অর্থাৎ আমি যদি গ্রাফ করি তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। এদিকে তোমার সময় আর এদিকে ডি থিটা বাই ডিটি রেট অফ টেম্পারেচার চেঞ্জ, তাপমাত্রা পরিবর্তনের হার কি। ঠিক আছে, দেখা যাবে যে সময় বৃদ্ধির সাথে সাথে প্রথমে যে হারে, দেখো যে হারে তাপমাত্রা পরিবর্তন হচ্ছিল, দেখো সেটা কিন্তু হারটা দেখো আস্তে আস্তে করে কমে যাচ্ছে এবং বিশেষ সময়ের পর দেখো সেটা সমান্তরাল হয়ে গেছে। দেখুন স্যার, বিশেষ সময়ের পর সেটা সমান্তরাল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার কাছে প্রশ্ন আসতেই পারে যে প্রথমে এত দ্রুত হারে পরিবর্তন হলো কেন, এবং কিছু সময় পর দেখো এরকম, এই যে এরকম সময় পর দেখো এটা ধ্রুবক হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে। তো এর কারণটা কি, এই কনস্ট্যান্ট হওয়ার কারণটা কি? দেখো এই ধ্রুবক হয়ে যাওয়ার কারণটা কি? ঠিক আছে, অর্থাৎ আমি যদি মনে করে নিই যে এই ধাতব পদার্থের মধ্যে এইরকম একটা ক্ষুদ্র অংশ আছে, বা যাকে আমরা বলবো স্ল্যাব, ছোট্ট একটা স্ল্যাব, যখন তাপ উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে পরিবাহিত হবে বা সঞ্চালিত হবে, তখন সেখানে দুটো ঘটনা ঘটে। কি ঘটে না, কিছু পরিমাণ তাপ এই মাধ্যমের স্তর দ্বারা শোষিত হয় এবং কিছু পরিমাণ তাপ পরবর্তী স্তরে প্রবাহিত হয়, যেটাকে আমরা বলি পরিবহন বা পরিবাহিত হয়। তাহলে দুটো ঘটনা ঘটে, যখন তাপ একটা স্তর থেকে পরবর্তী স্তরে সঞ্চালিত হয় তখন ওই স্তরের ধর্ম অনুযায়ী ওই স্তরে কিছু পরিমাণ তাপ শোষিত হয়, যেটা এই তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে, এবং আর কিছু পরিমাণ তাপ কি হয় না পরবর্তী স্তরে পরিবাহিত হয়। কি ঠিক আছে, when heat is transferred from one layer to next layer, then some amount of heat is absorbed by the layer and some amount of heat is conducted to the next layer. দেখো তাহলে যে পরিমাণ তাপ শোষিত হয় সেই শোষিত তাপের জন্য এই তাপমাত্রার বৃদ্ধি ঘটে। বাট কিন্তু সময় বৃদ্ধির সাথে সাথে এই শোষিত তাপের পরিমাণটা কমে যায়। অর্থাৎ প্রথমে যে হারে তাপ শোষিত হচ্ছিল, সময় বৃদ্ধির সাথে সাথে সেই শোষিত তাপের পরিমাণ কমে যায়। ফলে কি হবে না, শোষিত তাপের পরিমাণ কমে গেলে এই তাপমাত্রার পরিবর্তনের হারটাও কমে যাবে। এই জন্য দেখো প্রথমে যে রেটে তাপের পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন ঘটেছে, দেখো পরবর্তী সেই তাপমাত্রার পরিবর্তনটা অনেক কম হারে ঘটেছে এবং কিছু সময় পর দেখা যায় যে শোষণের পরিমাণ শূন্য, অর্থাৎ ওই স্তর দ্বারা কোনো তাপ শোষিত হয় না এবং তার ফলে দেখো আমরা তাপমাত্রার পরিবর্তন হয় না বলে মনে করতে পারি। কি স্যার, ঠিক আছে, তাহলে তাপ যখন কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন তাপ পরিবাহিত হওয়ার সময় প্রতিটা স্তরে কিছু পরিমাণ তাপ শোষিত হয়। এই শোষিত তাপের জন্য প্রত্যেকটা স্তরের তাপমাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হয়, কিন্তু কিছু সময় পর শোষিত তাপের পরিমাণ কোনো একটি স্তরে
শূন্য হয়ে যায় এবং তখন তাপ কেবলমাত্র পরবর্তী স্তরে কন্ডাক্টেড অর্থাৎ কি বলে পরিবাহিত হয়। কি ঠিক আছে? এই অবস্থায় যখন প্রতিটা স্তরের শোষিত তাপের পরিমাণ শূন্য হয়ে যাবে, অর্থাৎ তখন প্রতিটা স্তরের মধ্যে কেবলমাত্র তাপ পরিবাহিত হবে এবং এই পরিবাহিত তাপের পরিমাণ ধ্রুবক থাকবে, তখন প্রত্যেকটা স্তরের তাপমাত্রার কোনো পরিবর্তন বা পার্থক্য লক্ষ্য করা যাবে না। সেই অবস্থাটাকে আমরা বলি তাপীয় স্থির অবস্থা বা স্টেডি স্টেট। তাহলে আমরা এখন বলতে পারি এই যে এই সময়ের পর এটাকে আমরা বলবো স্টেডি স্টেট, স্থির অবস্থা, স্থির অবস্থা। আর এটার পূর্বে এটাকে আমরা বলবো স্থির পূর্ব অবস্থা। এটাকে আমরা বলবো স্থির পূর্ব অবস্থা, স্থির পূর্ব অবস্থা। দেখো, তাহলে আমরা এখন নিশ্চয়ই বলতে পারি যে স্থির অবস্থায় অর্থাৎ অ্যাট স্টেডি স্টেট, স্থির অবস্থায় দেখো স্থির অবস্থায় কি হিট অবজর্পশন 0, শোষিত তাপের পরিমাণ 0, শোষিত তাপের পরিমাণ শোষিত তাপ 0। ঠিক আছে? এবং দেখো এই অবস্থায় ঠিক আছে ডিকিউ বাই ডিটি পরিবাহিত তাপের পরিমাণ ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেখো এই অবস্থায় পরিবাহিত তাপের পরিমাণ ধ্রুবক। ঠিক আছে? ডিকিউ বাই ডিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে? এবং অবশ্যই ডি থিটা বাই ডিটি তাপমাত্রার পরিবর্তনের হার 0, ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু 0। কি অর্থাৎ আমি যদি এই অবস্থাকে বলি যে আমি যদি একদিকে ডি থিটা এবং একদিকে টাইম এবং এদিকে ডি থিটা, উই হ্যাভ এ গ্রাফ স্ট্রেট লাইন। দেখুন আমরা একটা স্ট্রেট লাইন গ্রাফ পাবো। ঠিক আছে স্যার, দেখুন নিশ্চয়ই অসুবিধা থাকার কথা নয়। হ্যাঁ, এবং এই অবস্থায় স্থির অবস্থায় পরিবাহিত তাপের পরিমাণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। ঠিক আছে? এই যে ডিকিউ বাই ডিটি, ডিকিউ বাই ডিটি, হ্যাঁ নির্ভর করে না কার উপর? এরিয়া এর উপর নির্ভর করে না। ঠিক আছে? দেখো এইভাবে চিহ্ন না দিয়ে আমরা লিখে দিই নির্ভর করে না। ডিকিউ বাই ডিটি কার উপর? ক্ষেত্রফলের উপর। উপর নির্ভর করে না। দেখুন স্যার, ঠিক আছে? তাহলে আমরা স্থির অবস্থা বা স্টেডি স্টেট কাকে বলে নিশ্চয়ই বোঝাতে পেরেছি। হ্যাঁ, এইবারে আমরা আসি এই যে স্থির পূর্ব অবস্থায়। স্থির পূর্ব অবস্থায় কি হবে না, এখানে তাপ শোষিত হবে। এটা নির্ভর করবে কার উপর? পদার্থের উপাদানের ধর্মের উপর। কি ঠিক আছে? তাহলে স্থির অবস্থায় আমরা কি আলোচনা করব? দেখো, তাহলে স্থির অবস্থায় আমরা আলোচনা করলাম। এইবারে বলি স্থির পূর্ব অবস্থায়
দেখো স্থির পূর্ব অবস্থায় নাম্বার 2, স্থির পূর্ব অবস্থায় কি তাপ শোষিত হবে, অ্যাট দ্য সেম টাইম তাপ পরিবাহিত হবে। তো স্থির পূর্ব অবস্থায় আমরা তাপের পরিবাহিতাঙ্ক এবং একক আয়তনে তাপগ্রাহিতার অনুপাতকে, দেখো স্থির পূর্ব অবস্থায় পদার্থের পরিবাহিতাঙ্ক এবং একক আয়তনে তাপগ্রাহিতার অনুপাতকে আমরা বলে থাকি তাপীয় ব্যাপনতা বা থার্মাল ডিফিউজিভিটি। কি বলি? তাপীয় ব্যাপনতা, তাপীয় ব্যাপনতা, থার্মাল ডিফিউজিভিটি। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারবো, হেন্স তাপীয় ব্যাপনতা ইকুয়াল টু কে বাই রো ইন্টু এস। দেখো ঠিক আছে।